হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জাস্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে 2005 থেকে 2020 সালে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2018 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এরই টোটাল 30টা অঙ্ক থাকে এই পরীক্ষায়, এবং যার প্রথম 15টি আমরা অলরেডি এর আগের ভিডিও আলোচনা করেছি। তো যারা যারা আগের ভিডিও, এছাড়াও এই 1 থেকে 11 পর্যন্ত যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোশ্চেন ছিল সেগুলো দেখোনি, এই ভিডিওর প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। এবং আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2018 এর পরবর্তী 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা যারা এখনো জয়েন হওনি, আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে পিডিএফ এর জন্য এবং ভিডিও সংক্রান্ত ইনফরমেশনের জন্য জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত রকমের যে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। তো আজকে পরবর্তী অঙ্ক, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2018 এর পরবর্তী 15টি অঙ্কের প্রথম অঙ্ক রয়েছে। দেখো, একটি মান নির্ণয় অঙ্ক দিয়েছে, যেটা হচ্ছে কিউব রুট আন্ডার রুট 0.000064। তো এখানে আমাকে ফার্স্টে কি করতে হবে, খুব সহজ একটা অঙ্ক, দেখতেই এত বড় সড়ো, যে এখানে প্রথমে এই কিউব রুটটাকে বাদ দাও, প্রথমে আমাকে এই রুটটাকে কাজ করে নিতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে যদি কাজ করি, দেখো এখানে দশমিকের পর এখানে 4টে শূন্য আছে, আর এখানে 64 আছে। তো 64 এর বর্গ তো আমরা জানি, বা 64 বর্গ তো আমরা, বর্গমূল তো আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে কিউব রুটটা টুকে নেবে। তো এটাকে যদি আমি বর্গমূল করি, বর্গমূল করে 64 বর্গমূল হচ্ছে 8। তারপরে দেখো দশমিকের পর 4টে শূন্য আছে, মানে এখানে দুটো শূন্য বসে যাবে। তো এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কিউব রুট মানে হচ্ছে 3। তো 8-এর কিউব রুট যদি আমি বার করি, দেখো কি পাবো, আমরা 2 জানি, তবু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 3টে 2 পাচ্ছি আমি। তাহলে 8-এর জায়গায় আমি 2 বসাতে পারি। আর কিউবে যেমন স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা দুটো থেকে একটা করে নিচ্ছিলাম, যেমন এখানে 4টে শূন্য ছিল বলে দুটো শূন্য নিচ্ছিলাম। তো এই ক্ষেত্রে কি হয়, 3টে থেকে একটা করে নেওয়া হয়। তো এখানে টোটাল দেখো দশমিকের পর 3টে সংখ্যা নেওয়া হচ্ছে, তো একটাই আসবে, এবং সেটা হচ্ছে দেখো 8-এর বর্গমূল, যে কিউব মূল যেটা রয়েছে বা ঘনমূল যেটা রয়েছে সেটা হচ্ছে 2। তো এখান থেকে আমরা পাচ্ছি 2, আর দশমিক যেহেতু রয়েছে দশমিক শূন্য। তাহলে আমরা যদি এটা করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাবো 0.2, অর্থাৎ কিউব রুট আন্ডার রুট 0.000064 এর ভ্যালু হচ্ছে 0.2। অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যেটি দশমিকটা নেয়নি টাইপিং এ। ওকে, তো এটা আসবে 0.2। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। তো এখানে প্রথমে আমাকে কি করতে হবে, 45 লিটার যে মিশ্রণটি রয়েছে সেখানে দুধ আর জলের অনুপাতের ভিত্তিতে দুধ আর জলের পরিমাণ কত সেটা আমি ফার্স্টে বার করে নেব। তাহলে 45 লিটারের এখানে দুধ আর জলের অনুপাত দিয়ে দিয়েছে, তো আমি দুধের আনুপাতিক ভাগাহার যেটা রয়েছে সেটা আমি ফার্স্টে বার করে নিই। দুধ আছে কত, 3:2 এ আছে, মানে 3/5। মোট পরিমাণ হচ্ছে 45, তাহলে দুধ এটা কাটলেই আমি পেয়ে যাব পরিমাণ, সেটা হচ্ছে 27 লিটার। অন্যদিকে জল আমি কত পাচ্ছি, 2/5 ইন্টু 45, এখান থেকে আমরা পাচ্ছি 9 × 2 = 18 লিটার। তাহলে 45 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2 হিসাবে আমরা দেখে নিলাম যে দুধ আর জলের পরিমাণ কত, যেটা পেয়ে গেলাম যে দুধ হচ্ছে 27 লিটার, জল হচ্ছে 18 লিটার। এবার বলে দিয়েছে কি, যে কত পরিমাণ জল আমি যদি মেশাই তাহলে দুধ আর জলের অনুপাত হচ্ছে 9:11। তাহলে এখানে দুধ তো আর মিশছে না, তো ধরে নাও যে তুমি x লিটার জল মেশালে, তখন এর সাথে এর যে রেশিও সেটা হয়ে গেল 9:11। তো আমরা শর্ত অনুসারে লিখে দিতে পারি যে 27/18 + x = 9/11। ওকে, তো এবার কোনাকুনি যেমন আমরা শর্ত সমীকরণগুলোকে করি সেরকম ভাবে 9×18 হচ্ছে 162, 162 প্লাস 9x = 27কে 11, মানে 27, আর 2 এর সাথে 9 মাঝখানে, তাহলে হচ্ছে কত, 297। তাহলে হচ্ছে 9x = 297 - 162 = 135, 9x তাহলে x আমরা পেয়ে যাচ্ছি 9 15 135 সালে 15 লিটার। তাহলে আমি x লিটার ধরেছিলাম কিসের, যে জল আবার মেশাতে হবে, তো আমাকে সেটা এখানে জানতে চেয়েছে যে কত পরিমাণ জল মেশাতে হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 15 লিটার জল মেশাতে হবে। অর্থাৎ 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যেখানে 3:2, ওই মিশ্রণে আরো 15 লিটার জল যদি আমি মেশাই তাহলে দুধ আর জলের অনুপাত হবে 9:11। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো,
যে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? তাহলে কি করতে হবে? প্রথমে বলেছে, দেখো এই কথাটাকে বোঝো যে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, তাই না? তাহলে মোট বয়স বাড়ছে কত? 8 জনেরই 2 বছর করে বাড়ছে, মানে হচ্ছে টোটাল বাড়ছে 8 into 2 মানে হচ্ছে 16 বা 16 বছর। ঠিক আছে, কি কারণে বাড়ছে? যে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষ সেই 8 জনের কমিটি থেকে বেরিয়ে যাচ্ছে এবং তাদের পরিবর্তে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে সেই 2 জন পুরুষের মোট বয়স কত? যেটা কত কত দিয়েছে? 35 বছর আর 45 বছর। 35 প্লাস 45, যেটা হচ্ছে 80 বা 80 বছর। তাহলে পুরুষ দুজনের বয়স ছিল 80 বছর। তারা দুজনে বেরিয়ে যাওয়ার পর তাদের জায়গায় 2 জন মহিলা অন্তর্ভুক্ত হচ্ছে, যার ফলে তাদের বয়স 16 বছর বেড়ে যাচ্ছে টোটাল। তাহলে 16 বছর যদি বেড়ে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 জন মহিলার মোট বয়স হচ্ছে, এখানে পুরুষরা ছিল 80, আর যেহেতু 16 বছর বেড়ে যাচ্ছে তাই 16 যোগ সমান হচ্ছে 96 বছর বা 96 বছর। তাহলে 2 জন মহিলার মোট বয়স আমি পেয়ে যাচ্ছি। আমাকে এখানে জানতে কি চেয়েছে যে ওই 2 জন মহিলার গড় বয়স কত। তাহলে এভারেজ কত পাবো আমি? 96/2 সমান হচ্ছে 48 ইয়ার্স। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম যে সেই 2 জন মহিলার গড় বয়স কত। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যে 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা যদি অন্তর্ভুক্ত হয় এবং তার ফলে 8 জনের গড় বয়স যদি 2 বছর করে বেড়ে যায়, তাহলে সেই মহিলা 2 জনের গড় বয়স হচ্ছে 48 বছর। নেক্সট অঙ্ক, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। ঠিক আছে, 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে আমাকে বার করতে কি বলেছে? পিতার বর্তমান বয়স কত। তাহলে তোমাকে এখানে কি ধরতে হবে? 2 পুত্রের বয়সের যোগফল ধরতে হবে। ঠিক আছে, 2 পুত্রের বয়সের যোগফল হচ্ছে x বছর। এটা হচ্ছে কি? দুজনেরই 2 সন্তানের বয়সের যোগ। তাহলে এইটা যদি x ধরে নিই, তাহলে পিতা হচ্ছে তার 3 গুণ। তাহলে পিতার বয়স হচ্ছে কত? 3x বছর। এবার কি বলেছে? 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে 20 বছর পর পুত্র দুজনের বয়সের যোগফল কত হবে? দেখো x বছর ছিল, তার সাথে 20 যোগ হবে, কিন্তু যেহেতু এখানে 2 জন পুত্র রয়েছে, তাই দুজনেরই তো বয়স 20 বছর করে বাড়বে, তাই এখানে 2 বার 20 বা 1 বার 40 যোগ করতে হবে, যেহেতু এখানে দুজনের ধরেছি আমরা। এইটাই তোমাদের এই অঙ্কতে একটু বোঝার, তাছাড়া অঙ্কটা খুব ইজি, এরকম অঙ্ক আগেও করেছো। শুধু যেটুকু ফারাক বা যেটুকু কনফিউশন বা ট্রিক্স এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানেই, যে এখানে আমাকে 1 বার 20 নয়, 20 বছর পর, কারণ যেহেতু এটি 2 পুত্রের বয়সের যোগফল, তো দুজনেরই বয়স যেহেতু 20 বছর করে বাড়বে, তাই আমাকে এখানে করতে হবে যে 20 বছর পর পুত্রদ্বয়ের যোগফল হবে x + 20 + 20 বা x + 40। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এনার কত হবে? এর সাথে 20 যোগ হয়ে যাবে সিম্পলি, বা 3x + 20। এটা এবার শর্তানুসারে কি আছে? এই ভ্যালু দুটি সমান। তাহলে আমরা লিখে দিতে পারি যে 3x + 20 = x + 40। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এক্সটা এদিকে চলে এলে পড়ে থাকছে 2x = এদিকে 20টা পড়ে এদিকে চলে গেলে পড়ে থাকবে 20, বা x = 10। তাহলে x = যদি 10 হয়ে থাকে, তাহলে পিতার বয়স কত ধরেছিলাম আমরা? 3x বছর। তাহলে পিতার বয়স x × 3 বা 10 × 3 সমান 30 বছর। ক্লিয়ার? তাহলে পিতার বর্তমান বয়স কত পেলাম আমি? 30 বছর। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের সমান হবে, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। নেক্সট অঙ্ক,
দেখো একটা অনেক লম্বা টম্বা একটা সংখ্যা দিয়ে দিয়েছি 28,19,042 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইগুলোর কি মেথড, তোমাকে ফার্স্টে এই সংখ্যাটারই বর্গ নির্ণয় করতে হবে, বা সরি বর্গমূল করতে হবে। 2819042, এই পুরো বর্গ সংখ্যাটির বর্গমূল তোমাকে বার করতে হবে। বর্গ আমরা কিভাবে করি, লাস্ট থেকে বা ডান দিক থেকে 2 2 করে বাদ দিতে দিতে আসবে 2 2 2, তারপরে থাকছে 2, তো 2 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি আছে 1, তার মানে 1 1 কে 1, এখানে নামবে 2 থেকে 1 বিয়োগ 1, এইদিকে ডবল নেমে যায়, ভাগের ক্ষেত্রে একটা করে নামে, এক্ষেত্রে দুটো নামবে 81। এবার এখানে থাকবে কি 1 এর পরিবর্তে আসবে ডবল হয়ে 2। এবার 2 এর সাথে দেখো 6 দিয়ে যাবে, 26 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব 156। যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত, দেখো 6 আর 11 5 2 25। 25 পরবর্তীতে আবার দুটো সংখ্যা নামবে, যেটা হচ্ছে 90। আবার এখানে 16 পরিবর্তে চলে আসবে 32। 32 কে আবার কত দিয়ে যাবে, 7 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানেও 7 দিয়ে গুণ করতে হবে, 7 বসালে তাহলে 327 কে 7 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 2289। এখান থেকে আমি বিয়োগ করলে পাচ্ছি 101 101, আর এখানে 301, আর এখানে নেমে যাবে 42। এর পরিবর্তে তোমাকে আবার এখানে 167 ডবল, 167 ডবল কত হচ্ছে 334, সেটা বসাতে হবে। এরপরে আবার তোমাকে দেখো কত দিয়ে গুণ করতে পারবো কাছাকাছি যাওয়ার জন্য, 9 দিয়ে। 9 দিয়ে যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 30,141। তাহলে এখানে 1 ভাগশেষ থাকছে বা মিলছে না। নিয়ে আমাকে কি বলেছে যে কত যোগ করতে বলেছে, মানে যে সংখ্যাটা হবে সেটা এই সংখ্যাটার সাথে বেশি হবে। তাহলে আমার এই ক্ষেত্রে বর্গমূল আমি কত পেলাম 1679। তাহলে পরবর্তী সংখ্যা কত, মানে এর পরবর্তী পরের সংখ্যা কত, যেটা হচ্ছে 1680। এর বর্গ আমাকে বার করতে হবে। এবার এর বর্গ কি, বর্গ বার করাটা সোজা, শেষে যদি শূন্য থাকে তো শূন্যটা বাদ দিয়ে করবে। 168 বর্গ করো ফার্স্ট, 168 কে 168 দিয়ে গুণ, যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 28,224, এটা। এবার যেহেতু শূন্যটা বাদ দিয়েছি তাই 1680 বর্গ যদি আমি করতাম তাহলে তারপরে একটা শূন্য পরিবর্তে দুটো শূন্য বসে যেত, তাহলে 2822400, এইটা। তাহলে এবার এটা থেকে তোমাকে যে সংখ্যাটা এখানে দিয়ে দিয়েছে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দাও, 281, একটু লেন্দি এই অঙ্কটা, 9042, এটাকে এবার বিয়োগ করো। বিয়োগ করলে আমি কত পাচ্ছি দেখো, 8, এখানে পাবো 5, এখানে পাবো 3, 3, আর যাবে না। তাহলে 3358, এই দুটো সংখ্যার মধ্যে ফারাক কত পেলাম, 3358। তাহলে যদি আমি এই সংখ্যাটার সাথে বা এখানে প্রদত্ত সংখ্যাটির সাথে 3358 যোগ করি তাহলে যোগফল 1680 বর্গ, অর্থাৎ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যগুচ্ছ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল, তাহলে মোট সৈন্য সংখ্যা কত এখানে আমার 63,535 জন, এবং সেটা গিয়ে আমাকে ওই বর্গাকারে সৈন্যগুচ্ছ সাজানোর জন্য আমাকে দেখছি যে 31 জন এক্সট্রা পড়ে রয়েছে। তাহলে আমার সাজানো হয়ে গেছে, মানে বর্গাকার আকার পেয়ে গেছে, তারপরেও আমার 31 জন পড়ে আছে। তাহলে প্রথমে আমি কি করব, সে বর্গাকারে কতজন গেল অর্থাৎ 31টাকে বাদ দিয়ে দেবো। তাহলে 63535 বা 63,535 থেকে 31 বাদ দিয়ে দাও ফার্স্ট, যেটা পাচ্ছি এখানে 40536। তাহলে এটি হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটি দিয়ে আমরা এই সৈন্যগুলিকে বর্গাকারে সাজাতে পেরেছি। এবার আমাকে কি জানতে চেয়েছে যে সামনের সারিতে কতজন সৈন্য ছিল, মানে প্রত্যেক বর্গাকারে যদি সাজায় তো যে কোনো দিকে যে কোনো সারিতে তো সমান সংখ্যক সৈন্য থাকবে, কারণ সেটি পূর্ণবর্গ করেছি আমি বা বর্গাকারে সাজিয়েছি তাই। তো এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। এবার আমরা 63,504 এর বর্গমূল করব। তো এই পরীক্ষাতে দেখতে পাচ্ছ তোমরা যে বর্গমূল থেকে কিন্তু বর্গ থেকে কিন্তু অনেক অঙ্ক এসছে।
তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, কঠিন না অঙ্কগুলো, একটু রেগুলার প্র্যাকটিস করবে তাহলে দেখবে অটোমেটিক পেরে যাচ্ছে। তো এখানে তাই একই মেথড যেটা আমি বললাম আগের বার, ডান দিক থেকে দুটো দুটো করে বাদ দেবে, পড়ে থাকতে 6, 6-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, যেটা হচ্ছে 2, 2 এ 4, পড়ে থাকছে 2, 3, 5, নেমে যাবে, নিয়ে এবার 2 এর বদলে এখানে 4 আসবে, 4কে কত দিয়ে গুণ করতে পারবে তুমি, দেখো 4কে 45কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো 225, পড়ে থাকছে 10, নামবে 04, 85-এর বদলে নামবে এখানে 50, 500-র পর 2 দিয়ে গুণ করলেই আমরা 1004 পেয়ে যাব। তাহলে আমি কি পেলাম, 252 জন। তাহলে সামনের সারিতে সৈন্য সংখ্যা হচ্ছে 252 জন। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তো এটা তোমাদের সেই চিনি, কয়লা এই সমস্ত অঙ্ক দিয়ে এসছে অলরেডি, যে কোনো এক পরিবারের চিনির দ্রব্যমূল্য 20% বেড়ে যাওয়ার ফলে সেই পরিবারকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তাহলে তাদের খরচ একই থাকবে, এরকম ভাবে এসছিল। তো এখানে কি ধরে নাও যে লোকটির বেতন, যেহেতু পুরোটাই পার্সেন্টেজে অঙ্ক আছে, তো বেতন হচ্ছে 100 টাকা। ওকে, তো 20% হ্রাস করা হলো, তো এটা তো মুখে মুখেই করে ফেলতে পারবে, মানে হয়ে গেল তার 80। ঠিক আছে, 20% মাইনাস হলো, তো সেক্ষেত্রে কি হচ্ছে 80 হয়ে গেল। এবার কি বলছে যে বেতন কত শতাংশ বৃদ্ধি করলে সে আগের সমান বেতন পাবে, অর্থাৎ আগের সমান বেতন পেতে হলে কত করতে হবে, 80কে আবার 100-তে যেতে হবে। তাহলে 80কে যদি আবার 100-তে যেতে হয় তাহলে তাকে কত শতাংশ বাড়াতে হবে, তাহলে 100-তে কত, বা 100 দিয়ে গুণ করতে হবে, যেটা হচ্ছে যে 100/80 ইন্টু 100। সিম্পলি 20 দিয়ে কেটে দাও, 4, 5, 4, 25, 100, 25, 5, 125। তাহলে 100কে কতবার পর্যন্ত বাড়াতে হবে, যে 125 পর্যন্ত। তুমি যদি এখানে দেখো, এখানে আর একটা মেথড করা যায়, যেখানে এবার 125 থেকে 100টা বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো 25% বৃদ্ধি করতে হবে, যেটাই হচ্ছে উত্তর। কিন্তু এটা যদি ডিরেক্টলি পেতে চাও সেটাও করা যায়, কিন্তু এটা এত সহজ অঙ্ক, মুখে মুখে হয়ে যায়, তো অত দরকার পড়ে না। যেমন এখানে দেখো আমি 80 থেকে 20% বিয়োগ করে 80 পেয়েছি, তো 80কে আবার আগের জায়গায় ফেরত যেতে হলে 100-তে যেতে হবে, সেক্ষেত্রে তাকে 20 যোগ হতে হবে। তাহলে 80-তে যদি 20 যোগ হয় তাহলে 100-তে কত যোগ হবে সেটা আমাকে বার করলেই হয়ে যায়। ঠিক আছে, তো সেটা বার করলে তুমি ডিরেক্টলি 25ই আসবে আনসার, কিন্তু এই ক্ষেত্রে আমার 125 এসেছে, সেখান থেকে আমি 100কে বাদ দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো 25%, যেটা হচ্ছে অপশন সি এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312, সংখ্যাটির যোগফল কত? তাহলে সংখ্যা দুটি কি কি দিয়ে দিয়েছে, সংখ্যা দুটোর অনুপাত দিয়ে দিয়েছে 6:13, তো আমি ধরে নিতে পারি যে সংখ্যা দুটি হচ্ছে 6x and 13x। ওকে, আর লসাগু দেওয়া আছে, তো এই 6x আর 13x এর যদি আমি লসাগু করি, দেখো x দিয়ে যাবে, 6 and 13, তাহলে লসাগু পাবো কত, x into 6 into 13 সমান 6 13 78, 78x। অন্যদিকে লসাগু তো আমার দেওয়াই আছে, তাহলে আমি শর্তানুসারে বলে দিতে পারি যে 78x equal to 312, তাহলে x equal to 312/78 equal to 4। তাহলে x equal to যদি আমি 4 পেয়ে যাই, তাহলে আমি সংখ্যা দুটি কে আছে 6x মানে হচ্ছে 6 into 4 মানে হচ্ছে 24, আর 13 into 4 মানে হচ্ছে 52। তাহলে সংখ্যা দুটি কত, 24 আর 52। আমাকে কি জানতে চেয়েছে, সংখ্যাটির যোগফল কত, তাহলে 24 আর 52 যোগ করে দাও, 6, 7, 76। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর, সংখ্যা দুটির যোগফল হচ্ছে 76। তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি 6:13 হয় এবং তাদের লসাগু হয় 312, তাহলে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 76। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিকে থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত ছিল? অর্থাৎ কি আছে, কোন একটা প্ল্যাটফর্মে হোক বা রেল লাইনের ধারে ধারে হোক, যে দুই ব্যক্তি একই দিকে হাঁটছিলেন, একজন হাঁটছিলেন 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, একজন হাঁটছিলেন 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাদের পিছন দিক থেকে তাদের একটা ট্রেন ক্রস করে এবং তাদের ক্রস করতে প্রথম জনকে সময় নেয় 9 সেকেন্ড, দ্বিতীয় জনকে সময় নেয় 10 সেকেন্ড। তাহলে আমাকে বার করতে হবে ট্রেনটি কত গতিবেগে যাচ্ছিল। তো আমি ধরে নেব যেটি আমাকে বার করতে হবে, যে ধরি ট্রেনের বেগ x কিমি প্রতি ঘন্টা। এবার প্রথম ক্ষেত্রে দেখো, ব্যক্তিটি যাচ্ছিলেন, ধরো এখানে একজন ব্যক্তি রয়েছেন,
যিনি এইদিকে যাচ্ছেন 3 কিমি প্রতি ঘন্টা বেগে। পিছন দিক থেকে এই একটি ট্রেন আসছে, তো এ যদি একে ক্রস করে তাহলে তার আপেক্ষিক বেগ কি হবে, যেহেতু একই দিকে যাচ্ছে দুটোই, তাহলে কি হবে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যায়। যখন আমরা বলেছিলাম এই কথাটি অনেকবার এর আগে অঙ্ক করার সময়, যে একই দিকে যদি দুটোরই মুভমেন্ট হয় সেক্ষেত্রে আপেক্ষিক বেগ বেরোনোর সময় আমাদের বিয়োগ করতে হয়, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে যোগ করতে হয়। তো এক্ষেত্রে আমাকে প্রথম ক্ষেত্রে ট্রেনের আপেক্ষিক বেগ বার করতে হবে। সমান কত, x ছিল ট্রেনের বেগ, তাহলে তার থেকে ব্যক্তির বেগ বিয়োগ হয়ে যাবে, মানে x - 3 কিমি প্রতি ঘন্টা। এবার দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ট্রেনের আপেক্ষিক বেগ, ওখানে ছিল ব্যক্তির বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে হয়ে যাবে x - 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে কি পেলাম আমি, তাহলে এই দেখো এই বেগে অর্থাৎ x - 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে প্রথম ব্যক্তিকে অতিক্রম করে এবং x - 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে। সেই দুটো সময় তো দিয়ে দিয়েছে 9 সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড। তো এখানে তো তাদের যে রেশিও অর্থাৎ 9:10 যা, তাহলে এদের এই বেগের রেশিওটাও সেই হওয়ার কথা। তাহলে এই রেশিওটাকে আমাকে সমান করে দিতে হবে এবং বলতে পারি আমরা শর্তানুসারে যে x - 3 বাই x - 6 ইকুয়াল টু 9/10। এটাই আমার অঙ্ক শেষ। তাহলে কি পাচ্ছি, 10x - 30 ইকুয়াল টু 9x - 6×9 = 54, বা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু -54, তাই তো, -54 প্লাস 30। কিছু একটা গন্ডগোল হলো। দেখো এটা কি হয়েছে এখানে, এটা একটু গন্ডগোল হয়ে গেছে আমাদের রেশিওটা সাজানোর, যেখানে আমি আবার পুরোটা মুছে নিই, তারপর তোমাদের বলে দিচ্ছি। তাহলে আমরা কি পেয়েছিলাম, যে এক্সটির প্রথম ক্ষেত্রে আপেক্ষিক বেগ হচ্ছে x - 3 আর দ্বিতীয় ক্ষেত্রে হয়েছিল x - 6। তাহলে কোনটির ক্ষেত্রে ট্রেনটির বেগ বেশি, দেখো যেটা x - 3 হয়েছে, তাহলে x - 3 যে ক্ষেত্রে হয়েছে সেক্ষেত্রে তুলনামূলক বেগটা বেশি রয়েছে, তাহলে সেই যদি বেগ বেশি থাকে তাহলে কোন এক ব্যক্তিকে নিতে তার কম সময় লাগে, আর যদি তার গতিবেগ কম থাকে তাহলে তার বেশি সময় লাগবে। তাহলে এখানে x - 6 যেটা রয়েছে তার কম গতিবেগ মানে তার বেশি সময় লাগবে। তাহলে এখানে তোমাকে নিতে হবে x - 3 বাই x - 6 ইকুয়াল টু 10/9। এইটা হচ্ছে আমাদের রেশিও বা ফর্মুলা বা সমীকরণটি আসবে, যেখান থেকে আমরা পেয়ে যাব কি, যে 10x - 60 ইকুয়াল টু 9x - 27। এখান থেকে আমরা পাচ্ছি, দেখো একটু টেরিয়ে গেছে অঙ্কটি, দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের হয়তো। তো এখান থেকে আমরা পাবো 9x এদিকে চলে এলে হয়ে যাবে x, আর এদিকে -60টা ওইদিকে চলে গেলে হয়ে যাবে +60। +60 থেকে যদি আমরা 27 বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো 33, বা x পেয়ে যাচ্ছি আমি 33 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? তো যেটি আমাকে বার করতে হবে সেটি আমি এখানে ধরবো, যে ভিখারি হচ্ছে x জন। যদি প্রত্যেককে 6 পয়সা করে দেয় তাহলে তার মোট কত টাকা দিতে হবে তাকে, 6x পয়সা। তাহলে তখন কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে, তাহলে কৌশিকের পয়সা ছিল +7 টাকা। অন্য ক্ষেত্রে যদি প্রত্যেককে 8 পয়সা করে দেওয়া হয়ে থাকে তাহলে তাকে দিতে হবে 8x টাকা। সেক্ষেত্রে কৌশিকের কাছে 5 পয়সা কম পড়ে, মানে তার কাছে ছিল -5 পয়সা। তাহলে এটা দুটোই তো কৌশিকের কাছে ছিল, আমি বার করলাম শর্তানুসারে সমান। তাহলে 6x - 8x ইকুয়াল টু -5 - 7 ইকুয়াল টু -12, এখানে -2 মাইনাস কেটে যাবে, নিয়ে সরি 2x, তাহলে x ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 6। তাহলে আমি x ইকুয়াল টু ধরেছিলাম ভিখারির সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে ভিখারির সংখ্যা হচ্ছে 6 জন। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় 4/15 করেন। তো এখানে টাইপিং মিস্টেক হয়েছে, যে এখানে দেখো অঙ্কতে 4/15টা চলে আসবে এই জায়গাতে, অবশিষ্টের এই জায়গাটাতে অবশিষ্টের পর, ওকে।
তো অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপরেও তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয় জন ক্রেতা কতকগুলি কমলালেবু ক্রয় করেছিলেন, এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে ধরে নাও যে মোট ফল সমান এক্স। ওকে, মোট ফল সমান হচ্ছে এক্স। তাহলে প্রথম জনকে তিনি বিক্রি করেছিলেন 1/4 অংশ। তাহলে প্রথম ক্রেতাকে কিনেছিলেন কত, এক্স এর 1/4, মানে হচ্ছে x/4 অংশ। এটা বিক্রি করার পর তার কাছে অবশিষ্ট কত থাকে, x - x/4 সমান হচ্ছে 3x/4। এই 3x4 এর 4/15 অংশ অপর ক্রেতাকে দেন। তো অপর ক্রেতা কত কেনে, 3x/4 এর 4/15 অংশ। এখানে 4 4 কেটে যাবে, 3 5 15 হয়ে যাবে, মানে হচ্ছে x/5 অংশ। তো প্রথম ক্রেতা কেনে x/4 অংশ, দ্বিতীয় ক্রেতা কেনে x/5 অংশ। এখনো তার কাছে 33টি কমলালেবু পড়ে আছে। মোট ধরেছি আমি কত, x। তাহলে শর্তানুসারে বলতে পারি x - x/4 প্লাস x/5 ইকুয়াল টু 33। কারণ এই দুটো তিনি মোট বিক্রি করেছেন, তার কাছে মোট ছিল এটা, তো বিয়োগ করলে আমি অবশিষ্ট পেয়ে যাচ্ছি। তো প্রথম বন্ধনীর ভিতরে যে যোগটা সেটা করে নাও, তাহলে সেখান থেকে আমি পাবো 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, 20 5 5x প্লাস 4x মানে হচ্ছে 9x ইকুয়াল টু 33। আবার এই বিয়োগটা যদি আমি করি, 20x থেকে 9x বাদ মানে হচ্ছে 11x/20 ইকুয়াল টু 33। বা আমি বলতে পারি 11x ইকুয়াল টু 33 কে 20 দিয়ে গুণ, 33 দিয়ে 66 মানে হচ্ছে 660, আর x সমান হচ্ছে 660 কে 11 দিয়ে ভাগ মানে হচ্ছে 60। তাহলে মোট ফল আমি পেয়ে গেলাম এক্সটি। আমাকে কি বার করতে বলেছে, যে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন। তো দ্বিতীয় ক্রেতাকে কতগুলো বিক্রি করেছিলাম, x/5টি। তার দ্বিতীয় ক্রেতা কিনেছিলেন 60/5 মানে হচ্ছে 5 12 60 মানে 12টি। তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে দ্বিতীয় ক্রেতা 12টি কমলালেবু ক্রয় করেছিলেন। নেক্সট একটা দেখো, ঊর্ধ্বক্রম অনুসারে বা ছোট থেকে বড়তে সাজাতে বলেছে, যেখানে দিয়ে দিয়েছে 5-এর 7, 9-এর 13, 2-এর 3 আর 8-এর 11। তো এখানে আমাকে কি করতে হবে, ছোট থেকে বড় এটিকে সাজাতে হবে। তো এটার জন্য আমি কি করব, প্রত্যেকটার যে ভ্যালু সেই ভ্যালুগুলোকে আমি বার করে নেব। এখানে কি কি দিয়েছে, 5-এর 7 দিয়েছে, এখানে দিয়েছে একটি 9-এর 13, এখানে দিয়েছে একটি 2-এর 3, এখানে দিয়েছে 8-এর 11। দেখো এটাতে তুমি সে ছোটবেলায় যেটা করেছিলে, যে প্রত্যেকটি হরগুলিকে লসাগু করে সমান করে নিতাম, নিয়ে গুণ করে করে, তো সেটাতে একটু বেশি সময় আমাদের লেগে যাবে। সেই জন্য আমরা কি করব, এর যে 5-এর 7 রয়েছে তারই যেটা ভাগ সেটাকেই আমি দশমিকে বার করে নেবো। দেখো এগুলো তো আমরা মুখে মুখেই করতে পারি না। 5-এর 7 আমি একটা দেখিয়ে দিচ্ছি, 5/7 মানে হচ্ছে 5কে 7 দিয়ে ভাগ, মানে এখানে দশমিক চলে আসবে প্রথমে 0, তারপর 7 7 49 মানে 1, তারপর দশমিক থেকে একটা 0 আসবে, 7 1 7, তার 0.71 0.71 এরকম বলছি আমি। তো এগুলো দেখো মুখে মুখে আমরা করতে পারি। তো এটা 9/13 মানে 90 হয়ে যাবে, তার 0 দশমিক দিয়ে দাও 90 এর জন্য, তারপর 6 13 78 থাকছে 12 মানে 120, তার মানে আবার 9 দিয়ে যাবে 108, সরি 117। ঠিক আছে, তো এটা চলে আসছে। তাহলে 6 9 দুটো করেই নাও প্রত্যেকটা, তাহলে 2/3 মানে আমরা জানি যে 0.66। তারপর রয়েছে 8/11, তো এটাকেও 80/11 মানে 7 দিয়ে যাবে 0.777, আবার থাকবে 2 মানে 72 মানে 3 থাকছে পরে, তো 11 2/22 মানে এরকমই বার করতে পারবো। এবার দেখো এটা দেখলে তো আমি বুঝতেই পারবো যে সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা। দেখো সব থেকে ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো সেটা তুমি লিখে দেবো 0.66 মানে হচ্ছে সবার থেকে ছোট 2/3, তার থেকে বড় হচ্ছে 9/13, তার থেকে বড় হচ্ছে 5/7, সব থেকে বড় হচ্ছে 8/11। দেখো এটা ম্যাচ করছে নিশ্চয়ই কোথাও না কোথাও। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত। তো এখানে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3:5। এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা। তো এখানে যেহেতু দুটোই আলাদা আলাদা এককে রয়েছে, একটা টাকাতে রয়েছে এবং দুটো পয়সাতে রয়েছে, তো সবগুলোকে তুমি পয়সা করে নাও। তা যদি পয়সা হতো তাহলে এটা হয়ে যেত 100 পয়সা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা। তাহলে টাকার ভ্যালুটা কত হতো, দুটো 100 পয়সা মানে হয়ে যেত 200 পয়সা, তিনটে 50 পয়সা মানে হয়ে যেত 150 পয়সা, আর 5টা 25 পয়সা মানে হয়ে যেত 125 পয়সা।
তাহলে এদের মধ্যে অনুপাতটা কত হতো? 200 ইস্টু 150 ইস্টু 125। দেখো এটা 25 দিয়ে কেটে যাবে, 25 8 200, 25 6 150, 25 5 8:6:5। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, অপশন সি, 8:6:5। নেক্সট অঙ্ক রয়েছে 841/2025 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তো ফার্স্টে তোমাকে এই 841/2025 বর্গমূল করতে হবে। 841/2025 এর জন্য দেখো, এটা যদি তোমাদের বর্গমূল, এটাতে তোমাদের সময় একটু লাগতে পারে। বর্গমূল যেভাবে আমি বললাম, তোমাদের দেখালাম, ওভাবে করতে পারো, খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু তার থেকেও সব থেকে বেশি হবে তোমরা যদি 1 2 দেখো, 1 থেকে 9 10 পর্যন্ত, 9 11 12 13 পর্যন্ত নিশ্চয়ই কাউকে মুখস্থ করে রাখতে হয় না বর্গ। কিন্তু তারপর চেষ্টা করবে যে 1 to 50 যে বর্গগুলো আছে সেগুলোকে একটু মনে রাখার, মুখস্থ নয়, মনে রাখার। এবং সেটার জন্য কি করতে হবে, তোমাকে রেগুলার বেসিসে একবার করে দেখতে হবে এগুলোকে, তাহলে কিন্তু আমরা পেরে যাব। এবার এখানে যদি আমি বর্গমূল করি, তো 841 হচ্ছে 29 বর্গ, মানে 841 আন্ডার রুট 841, মানে আমি লিখতে পারি 29। আর 2025 হচ্ছে 45 বর্গ, তাহলে 29/45। তাহলে একে কত দিয়ে গুণ করলে 1 হবে? আমরা জানি যে কোন একটি ভগ্নাংশকে তার অনন্যিক দিয়ে গুণ করলে তার গুণফল 1 হয়। তাহলে অনন্যক মানে হচ্ছে 45/29। এটা দিয়েই তো গুণ করতে হবে আমাকে, তবেই তো এটার সাথে এটা কাটবে 1 হবে, এটা কাটবে 1 হবে, তবেই তো আমি 1 পাবো। সেটা আমাকে শর্ত দিয়ে দিয়েছে, কি গুণ করতে হলো? তাহলে আমাকে 45/29 বা ওর অনন্য 45/29 আছে নিশ্চয়ই। দেখো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট এবং আজকে শেষ অঙ্ক বা এই কোশ্চেনের শেষ অঙ্ক, যে কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে বা 4টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তো এই ঘন্টার ক্ষেত্রে তোমরা জানো যে বিরাম বা বিরতি দিয়ে আমাকে হিসাব করতে হয়। কিরকম? যে ধরো 4টে ঘন্টা, 1 2 3 এবং 4, তো মাঝখানে যে গ্যাপ গুলো রয়েছে সেই গ্যাপ গুলোকে আমাকে কাউন্ট করতে হয়। দেখো 4টে ঘন্টা বাজতে গেলে আমাকে কটা গ্যাপ করতে হচ্ছে? 1টা 2টো 3টে। সেই 3টে গ্যাপ দিয়ে আমাকে হিসাব করতে হবে যে 3টে বিরতির জন্য সময় লাগছে 4 সেকেন্ড। আর এখানে 8টা ঘন্টা, মানে 8টা ঘন্টা বাজতে হবে, তো এটা মনে রাখতে হবে যতগুলো ঘন্টা বাজবে তার থেকে একটা কম বিরতি হবে। তুমি এটা দেখে নিতে পারো গুণে, 1 2 3 4 5 6 7 8। দেখো মাঝখানে গ্যাপ কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7। তাহলে 7টার জন্য কত সময় লাগবে? এখানে সিম্পলি 7/3 × 4 = 28/3 = হচ্ছে 9.1 সেকেন্ড। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যে কোনো ঘড়িতে 4টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগলে 8টা ঘন্টা বাজতে সময় লাগবে 9.1 সেকেন্ড। তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি প্রিলিমিনারি কনস্টেবল প্রিলিমিনারি 2018 সালের সমস্ত কোশ্চেন্স। এর আগে 15টি হয়ে গেছে, আজকে 15টি করে ফেললাম। তো এর পরবর্তীতে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের খুব শীঘ্রই বা খুব জলদি তোমাদের শেষ করে দেওয়া হবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।